কথা বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভেরিফিকেশন করবেন তারা যথাযথ হয়েছে কিনা এবং এটি খুব তাড়াতাড়ি তারা করবেন। এবং লাইসেন্সধারী কারা তাদেরও আসলে বলা যায় উপযুক্ত তারা লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য কিনা সেটিও আইন অনুযায়ী তারা হচ্ছে বিচার বিশ্লেষণ করবেন। জানতে চাই ফয়েজ আহমেদ, সেটি হচ্ছে যে এই লাইসেন্স অবৈধ অস্ত্র উদ্ধারের যে একটি প্রক্রিয়া আমরা নির্বাচনের আগে দেখেছিলাম বা যখন ওই সময় গণঅভ্যুত্থানের সময় বারবারই বলা হয়েছিল, যখন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন তখন তিনি বলেছেন যে যেসব অবৈধ অস্ত্র আছে বিভিন্ন জায়গায় সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বা কিছু করাও গেছে। এখন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে আওয়ামী লীগ আমলের এই অস্ত্রের লাইসেন্স পর্যালোচনার বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেখানে কি মনে হচ্ছে যে এই অস্ত্রগুলো কি অন্তর্ভুক্ত হবে নাকি আওয়ামী লীগের আমলের সেই অস্ত্রগুলোই আসলে? না, দেখুন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোটাই মোটামুটি আমি দেখেছি। উনি দুটো বিষয় নিয়ে পার্টিকুলারলি কথা বলেছেন। আর অনেক বিষয় ছিল, কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একটা হচ্ছে অস্ত্রের বিষয়, যেটা আপনি তুললেন প্রসঙ্গ, যে হ্যাঁ, এমনিতে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরপরই যেটা করা হয়েছে যে সকল বৈধ অস্ত্রের জমা দেওয়ার জন্য একটা কল করা হয়েছিল। সেই অস্ত্রগুলি যেগুলি জমা হয়েছে সেগুলি তো হয়েছেই, আর যেগুলি হয়নি সেগুলি লাইসেন্স ইন দ্য মিন টাইম সেগুলি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেগুলি অটোমেটিক্যালি ইলিগাল হয়ে গেছে। তার মধ্যে সেগুলি নিয়ে এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে যা লুট হয়েছিল পরিসংখ্যান অনুযায়ী তার 60% মতো রিকভারি ইতিমধ্যে হয়েছে। এখন বিষয় হচ্ছে হ্যাঁ, যে এই যে যাকে তাকে প্রয়োজনে অপ্রয়োজনে শুধুমাত্র রাজনৈতিক ঘনিষ্ঠতার ফলে যে অস্ত্রের লাইসেন্সগুলি দিয়েছে, এগুলি একটা রিভিউ হওয়া দরকার। এটা খুব ভালো ডিসিশন। স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা বিষয় খুব উল্লেখ করেছেন এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে দেখার বেশ কিছু বিষয় আছে আমার কাছে মনে হয়। উনি বলেছেন যে রাস্তায় মব করে দাবি আদায়ের দিন শেষ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কিন্তু এরকম কঠিন বার্তা প্রত্যাশা করি, এটা সত্য। রাস্তায় আন্দোলনের যেই ইতিহাস সম্ভবত রেকর্ড করেছে সারা দুনিয়ায়, যে 18 মাসের একটা সরকার 2000-এর বেশি রাস্তায় আন্দোলন দেখেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এই দাবি দেওয়ার আন্দোলনগুলি কিন্তু সব যে অন্যায্য ছিল তা নয়। আমরা তখনই বলতাম সব দাবি অন্যায্য নয়, হয়তো সময়টা সঠিক নয়। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র করে আন্দোলন করে সরকারকে আনস্টেবল করার জন্য, অস্থির করার জন্য প্রচেষ্টা ছিল। কিন্তু এর মধ্যে অনেক অনেক দাবি ছিল যে দাবিগুলি খুবই ন্যায্য। শিক্ষকদের দাবি, এর দাবি, ওর দাবি, নানান শ্রেণী পেশার মানুষের দাবি। এর কারণটা কি ছিল? কারণ হচ্ছে এর আগে 17 বছর তো মানুষ তার ন্যায্য দাবি নিয়ে কখনো কথা বলতে পারেনি। একটা ভয়ঙ্কর ভয়ের পরিবেশ ছিল। আমি এখনো চাই যে এটা একটা সিস্টেমের মধ্যে আসুক, কিন্তু কোনোভাবেই ওই ভয়ের পরিবেশটা যেন মানুষের মধ্যে না ফিরে আসে। সে তার দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবে না। আমাদের এখানে একটা বড় দুর্বলতা আছে। মানুষের মধ্যে মানুষ মনেই করে যে তার দাবি আদায়ের অন্যতম সুযোগ হচ্ছে পথঘাট আটকে দেয়া, মানুষকে জিম্মি করা এর মধ্যে দিয়ে। সুতরাং ওইটা বন্ধ করতে হলে সরকারকে কিছু মেকানিজমের মধ্য দিয়ে যেতে হবে। আমি মনে করি সরকারের একটা সক্রিয় ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, এবং সেটা প্রয়োজনে প্রাইম মিনিস্টার অফিসের অধীনেই থাকা প্রয়োজন। যে নাগরিকদের যে বিভিন্ন পর্যায়ে, শুধু ঢাকায় নয়, সারা দেশের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত দাবি দেওয়ার বিষয়গুলি আসবে, কখনোই রাস্তা আটকে দিবে না মানুষ যদি দেখে যে মানুষ দাবি দেওয়ার জন্য আপনার নির্দিষ্ট জায়গা দিচ্ছেন এবং সেগুলিকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করছেন, সেগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় গণশুনানি করছেন, আপনি ফোকাল পয়েন্ট ঠিক করে দিচ্ছেন। একটা শ্রেণী পেশার মানুষ যখন দাবি নিয়ে আসে, সেই দাবি যে কোনো পার্টিকুলার জায়গা দিয়ে দিলেন, সেখান থেকে ধরুন সোহরাওয়ার্দী উদ্যান, আপনি বলে দিলেন এখানে দাবি করেন। ভাই, এই দেশের মানুষকে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে দাবি করতে আহ্বান জানালেন, সে সোহরাওয়ার্দী উদ্যানে গেল, দাবি করলো, আর কিছুই হলো না। সরকারেরও কোনো চিন্তা নাই, কারণ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে করছে, পথঘাট আটকায় নেই। তাহলে আপনাকে করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে সেল করতে হবে। মানে ফর এক্সাম্পল আমি সোহরাওয়ার্দী উদ্যান বললাম, সেল করতে হবে যে যারা দাবি করতে আসছে সে তার দাবি আদায়, ওখানে মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে এবং তার দাবিগুলি দিয়ে যাবে। সেগুলি নিয়ে প্রতিনিধির সঙ্গে প্রাইম মিনিস্টার অফিস হতে পারে, হোম মিনিস্ট্রি হতে পারে, বা নতুন একটা সেল গঠন হতে পারে, এগুলি নিয়ে সমন্বয় করবে, তাদের সঙ্গে শুনানি হবে, কনসার্ন যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের সঙ্গে বসে এটা সলিউশন, যখন সে 5টা কেসে দেখবে যে সলিউশন হয়, যা দাবি করেছিলাম তার 10% আদায় হয়েছে, তখন কিন্তু মানুষ রাস্তায় গাড়ি আটকাবে না। এটা তরিকা আপনাকে বের করে দিতে হবে। আদরে যেটা বিপজ্জনক। কামরুজ্জামান রতন, এই বিষয়টি আসলে আমরাও একটু জানতে চাই। সরকারি দলের যেহেতু আপনি প্রতিনিধিত্ব করছেন, যে মানুষ কি তাহলে তার নিজের চাহিদার কথা, নিজের দাবির কথা আর বলবে না? অবশ্যই বলতে গেলেই কি সেটা মব হয়ে যাবে কিনা? না, মব জিনিসটা কিন্তু আমরা কি মব যে কালচারটা হয়েছে সেটা, ধরুন আমি একজনকে অপছন্দ করি, অনেক ব্যক্তিগত রেশনারেশি থেকেও কিন্তু আমি অন্য কোনো সুযোগে পাইনি। এই যে গণ অভ্যুত্থানের পরে মব সৃষ্টির মাধ্যমে আমি আমার ব্যক্তিগত
যে আমার খেয়াল খুশির যে কাজটা আমি সেটা করে ফেলছি, মব বলতে আমরা ওটাকে বুঝি। এখন ওয়াজ ভাই যে দাবিটার কথা বললো, যে কোনো আঙ্গিকে যে কোনো শ্রেণী পেশার মানুষের দাবি থাকতেই পারে, কিন্তু সেটা রোড ব্লকেট করে সেটা যেন না হয়, এবং এমন ভাবে যেন না হয় যেটা যে কোনো একটা জায়গায় ঠিক করবে, এবং তাদের যে দাবিটা কতটুকু যৌক্তিক এবং বাস্তবসম্মত এবং সময়োপযোগী, এইগুলো বিচার বিশ্লেষণের জন্য প্রধানমন্ত্রী দপ্তর হতে পারে, বা এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি মহোদয় বললেন, ওনার মাধ্যমে একটা সেল গঠন করে যে হ্যাঁ তোমাদের দাবিগুলো যে যৌক্তিক হয়, তাদের এই দাবিটা রাস্তা বন্ধ করে কিন্তু না। বিভিন্ন সময় যেসব প্রিন্সিপালের- অভিজ্ঞতা হয় সাধারণ মানুষের, এই যে শ্রেণী পেশার মানুষের দাবি দেওয়ার ক্ষেত্রে, যে তারা দাবি দেওয়া করেন, রাস্তাঘাট আটকান, সবই ঠিক, কিন্তু যখন তারা একটি স্মারকলিপি নিয়ে 5 জন 10 জন যেতে চান সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক, সংশ্লিষ্ট বিভাগে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটকে দেন, এবং সেটা যখন খুব বেশি মারমুখী হয় তখন আমরা দেখেছি যে এক ধরনের উত্তপ্ত না, অবস্থা তৈরি হয়। সেখানে যদি আমি আপনি যদি নির্দিষ্ট একটি 2000 জায়গা সেখানে করে দেই, সেখান থেকে না, আমি এরকম কোন এক্সাম্পল আমার কাছে জানেন যেখানে 6 জন প্রতিনিধি যাবে আর 600 প্রতিনিধি, দুইটা কিন্তু মানে এখানে ফারাক থেকে গেল। 600 মানুষ ঠিক আছে সরাতে উদ্যান হলো, তাদের প্রতিনিধি 6 জন যখন যাবে, নিশ্চয়ই পুলিশ তখন তাদেরকে আটকাবে না। এইভাবে আমাদের কিন্তু সংস্কার কিন্তু সব জায়গাতে এইটাও কিন্তু সংস্কার হতে পারে, এবং এইটা আমাদের একটা বাস্তবতা নিরিখে এটা যদি আমাদের একটা নতুন সংস্কারের মাধ্যমে এই চিন্তা চেতনার মধ্যে থেকে যদি আমাদের দাবি দেওয়া গুলো যদি রাস্তাকে বন্ধ না করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কনস্ট্যান্ট জায়গায় যদি এটা যদি পেশ করা হয়, তখন যদি এটা বিবেচনার যদি সুযোগ থেকে যায়, তখন মনে হয় আমার এই ব্যাপার নিয়ে রাস্তাঘাট ব্লক করা উচিত না। আচ্ছা, মানে এখানে বিষয়টা হচ্ছে রাস্তা আটকে দেওয়ার ব্যাপারে আপনি যদি আইনের কঠোর প্রয়োগও করতে চান, তখন আপনি মানুষের সাপোর্ট পাবেন, এটা লেজিটিমেট হবে যখন আপনি আসলেই মানুষের দাবি আদায়ের জন্য একটা সুনির্দিষ্ট প্রসেসকে ওপেন করবেন। আমি বলছি যে ইমিডিয়েটলি সেই প্রসেসটা ওপেন করতে হবে। সাহেব সিফাত তারেক, ওকে, আপনার এই প্রস্তাবনা নিশ্চয়ই আমার গভর্নমেন্ট তার যে উইংস গুলো আছে যারা টকশোকে মানে এটাকে মানে স্টোর করে এটা পরবর্তী বিবেচনা নিয়ে আসে, আমরা চাই যে আমাদের আলোচনাটা ফলপ্রসূ হোক। এখন ফয়েজ ভাই আপনার আরেকটা ব্যাপারে আমি একটু 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। দেখেন, আপনি মানুষের মধ্যে থেকে আপনি কি চেয়েছেন? আপনি চেয়েছেন যে সৎ এবং এখানে মানে এমন নেতৃত্ব তৈরি হোক, সাবঅর্ডিনেট জানা, তারা যেন সৎ হয়। আমি সাবঅর্ডিনেট আমার অফিসিয়াল 5 জনকে আমি কখন আমি তাদেরকে সৎ দেখবো যদি আমি সৎ হই। যে দেশের গভর্নমেন্ট বলা হয় যে আমার চাকর 400 কোটি টাকা নিয়ে গেছে, কারণ চাকর তো জানে ওর মালিক কত হাজার কোটি টাকা নিয়েছে। আমার মনে হয় আমরা যারা দায়িত্বে থাকবো, আমরা যেখানে ওই দায়িত্ব থেকে আমি সৎ হবো, এবং আমার যারা অধীনস্থ যারা থাকবে তারা দেখবে যে না বসই তো সৎ, সুতরাং এখানে আমার হাঙ্গি পাঙ্গি করার সুযোগ নেই। আমার মনে হয় আমি ব্যক্তিগত সৎ হবো এবং আমি সতের উপদেশ দেবো। রাইট। আমি একটা কথা বলি, আমরা দায়িত্ব নেওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে অলমোস্ট প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এক ধরনের বিশৃঙ্খল অবস্থা ছিল। এখন মবের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে মব হলো যে হিডেন পপুলেশন, যারা একটা আনরুলি হিডেন পপুলেশন, যেখানে আইডেন্টিটি অনেকটা হিডেন থাকে। কিন্তু এখানে দেখবেন আপনি যারা আন্দোলন করতে আসে তাদের সবার আইডেন্টিটি চেনা যায় অথবা বোঝা যায়। কিন্তু মূল বিষয়টা যেটা হয়েছে, আজকেও আমার ইউনিভার্সিটিতে একটু ঝামেলা হয়েছে, এখন দেখা গেছে যে ওইটা অভ্যাসে পরিণত হয়েছে। ছেলেমেয়েরা আসছে যে দাবি নিয়ে যে তাদের ফি কমানো দরকার, ফি কমাইতে গিয়ে তারা আমার ওই রোড ব্লক করে দিয়েছে, মানে আমি যাতে ঢুকতে না পারি এরকম একটা ব্যবস্থা করেছে। পরবর্তীতে তো এই যে বিষয়টা, এই যে অভ্যাসে পরিণত হওয়া, গত এই 1-1.5 বছরের যে একটা অভ্যাসে পরিণত হওয়া, সেই জায়গাটা থেকে বের করে আনতে হবে। এবং সেই জায়গাটা থেকে বের করে আনতে গেলে ওই আইনের শাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা, এবং আন্দোলন কোনটা, আন্দোলন কিভাবে করতে হয়, মব কোনটা, এবং আনরুলি পপুলেশন কোনটা, এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে কে কি কোন ধরনের এই যে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে সেই বিষয়গুলো। এবং রাস্তাঘাট হাইওয়ে বন্ধ করে দেওয়া, এটা কিন্তু সাংঘাতিক ধরনের একটা খারাপ বিষয়। আপনি শাহবাগ বন্ধ করে দিলেন, একদম পুরা ঢাকা শহর জাম হয়ে গেল। তো এটা করে আপনি কি অর্জন করতে চাচ্ছেন? আপনি কি এই যে কোনো দাবি আদায় করার জন্য অথবা যে কোনো কনফ্লিক্ট অথবা দ্বন্দ্ব নিরসনের জন্য একটা মডেল আছে। আপনাকে প্রথমে আলোচনার মাধ্যমে যেতে হবে, ডিসকাশন হবে, তারপরে নেগোসিয়েশন হবে। সবগুলা পথ যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি বল প্রয়োগ করতে পারেন, অথবা আপনি
মব তৈরি করতে পারেন অথবা বল প্রয়োগ করতে পারেন। তো সমস্ত পয়েন্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো এই আচরণটা করেন, একই সাথে রাজনৈতিক দলও নানা ইস্যুতে আমরা দেখেছি যে তারাও আন্দোলন করেন। শাহ ইফতেখার তারিক, রাজনৈতিক দলগুলোও তাহলে কি করবে? সে একই রকম অন্যান্য শ্রেণী পেশার মানুষের মতো নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে তারা আন্দোলন করবে, আলোচনা করবে। শাহ ইফতেখার তারিক, জি। যে বিষয়ে আলোচনাটা হচ্ছে, আমি একটু পেছন থেকে আসি, যে অস্ত্রের লাইসেন্স গুলিকে পুনর্মূল্যায়ন করা হবে, এটা ভালো উদ্যোগ, এটাকে নিন্দা করার কিছু নেই, এটা করতেই পারে। তবে অবৈধ অস্ত্র এখনো প্রচুর পরিমাণে দেশের ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলিকে দ্রুত উদ্ধার করা দরকার। এবং পার্বত্য চট্টগ্রামে যে অস্ত্রের ঝনঝনানি চলছে, এইটা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গায় সরকারকে সফল হতে হবে। যদি সরকার এখানে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হবে। এই বিষয়ে সরকার খুব পদক্ষেপ গ্রহণ করবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি আশা করি। এবার আসি রাস্তা বন্ধের বা করে বা মব করে এটার ব্যাপারে। এখানে একটা বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমি প্রথমে আমাদের কামরুজ্জামান রতন ভাই অত্যন্ত ভালো মানুষ এবং তার দলের প্রতি আমি আহ্বান জানাবো, নয়াপল্টনে আপনাদের সমাবেশগুলি আপনারা আগে বন্ধ করে দিন। কারণ হচ্ছে রাজধানীর এই গুরুত্বপূর্ণ জায়গাতে আপনাদের যখন বারবার সমাবেশ হয়, এই এলাকার মানুষ প্রচন্ড সাফার করে। আপনারা আগে বিরোধী দলে ছিলেন, এখন সরকারি দলে আছেন। আপনারা আপনাদের বড় বড় ব্যানার ফেস্টুন নয়াপল্টনের বিভিন্ন অফিসগুলি, বাণিজ্যিক অফিসগুলিকে ঢেকে দেওয়া হয়েছে। এই সমস্ত লোকেরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে এখানে ব্যবসা করতে আসে, তাদের নিজস্ব সাইনবোর্ড যেটা প্রদর্শিত হয় না, সেখানে বড় বড় বিলবোর্ড দিয়ে সেগুলিকে ঢেকে দেওয়া হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যখন বিএনপি এই উদ্যোগ গ্রহণ করবে যে আমরা নিজেরা এই পথ থেকে সরে এসছি, তখন জনগণ কিন্তু এবং আমাদের ফয়েজ আহমদ ভাই যে কথাটা চমৎকার বলেছেন, আমিও এটা মনে করি, সরকার যদি একটা সুনির্দিষ্ট জায়গা করে, সেখানে যদি সংবাদ মাধ্যম একত্রিত থাকে, সেখানে কেউ তার আপত্তি উত্থাপন বা বক্তব্য উত্থাপনের সাথে সাথে সেটা যদি সরকার অ্যাড্রেস করে এবং সেটার ব্যাপারে খুব দ্রুততম সময়ের মধ্যে সেটার ব্যাপারে তাদের পদক্ষেপ জানায় এবং তাদের বক্তব্য জানায়, তাহলে রাস্তার আন্দোলন অনেকটা মানে আমরা যেটা চাচ্ছি সেই দিকে ফিরে যেতে পারে। আর যদি এটার মাধ্যমে বিরোধী কণ্ঠকে অবরুদ্ধ করার যদি কোনো থাকে, তাহলে সেটা কিন্তু বুমেরাং হয়ে যাবে। নিশ্চয়ই দাবি দেওয়া মানে চাওয়া মানেই বিরোধী দলের কণ্ঠ রোধ করা, সেটি আমরা আসলে দেখতে চাই না। কারণ যদিও এর আগের সময় আমরা দেখেছি যে দাবি দেওয়া না শোনার থেকে কে কোন দলের, কে কি তার ইতিহাস, সেটি আসলে দিয়ে সরকারি দলগুলো বিবেচনা করতে এবং এক ধরনের নানা ধরনের আইনি জটিলতার মধ্যেও আসলে যেতে দেখেছি সেই সব মানুষগুলোকে।